বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত কিন্তু অর্থনীতির বিশ্লেষক, লেখক, শিক্ষক, আরও নানা পরিচয় তার মিস্টার মামুন রশিদ আমার ডানে বসে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে যেটু একটু সূচনায় 5 মিনিট করে আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাইব যে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতি প্রকৃতি বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি মনে হচ্ছে একটা ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্যে এই পরিমাণ জনসমর্থন, একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার রাইট ট্র্যাকে আছে কিনা? অনেকে মনে করেন এরা ভিজিবল নয়, অনেকে মনে করছেন যে সরকারে যারা আছেন অনেকে কম্পিটেন্ট নয়। ব্যক্তিগত আলোচনার মধ্যে নাও যাই, সবচেয়ে বড় কথা তাদের কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন দেখা যায়নি, তাদের কোনো রোডম্যাপ নেই। মূল লক্ষ্য যেটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের ধারণা যে তারা একটা নির্বাচন করবেন, সেই নির্বাচন কবে হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য ছিল না, যদিও বেশ কিছু সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন। তবে সেনাপ্রধান রয়টার্সের সঙ্গে ইন্টারভিউতে গত সোমবারে, যেটা মঙ্গলবারে প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন। এই প্রথম আমরা শুনলাম, কারণ একটা কনফিউশন ছিল 6 মাস না 1 বছর না 2 বছর। আমরা যদিও জানি না এটা সরকারের বক্তব্য কিনা, তবে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে তিনি সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন এবং থাকবেন। তবে তিনি মনে করেন যে 18 মাসের মধ্যেই নির্বাচনটা করার জন্য তিনি এই সরকারের সঙ্গে আছেন, এবং আরও অন্যান্য নানা বিষয়ে কথা বলেছেন। সো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। বাস্তবতাই বাস্তবতা, এটাকে মানতে হবে, বুঝতে হবে। আমি প্রথমেই মনে করি আমাদের একটা মনোভঙ্গির একটা সংস্কার বা প্রয়োজন, ইতিবাচক মনোভঙ্গি। ইতিবাচক মনোভঙ্গি এই জন্যই যে পরিস্থিতিতে যখন যেভাবে যে ঘটনাটি ঘটেছে, যেটাকে আমরা অনেকে নতুন বাংলাদেশ বলছি, স্বাধীন বাংলাদেশ বলছি, এর কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব স্পষ্ট। সেটা হচ্ছে 71 সালের মহান মুক্তিযুদ্ধও যে ব্যাকগ্রাউন্ড ছিল, যে অবস্থা ছিল, যে আত্মত্যাগ ছিল, যার পরিবর্তে আমরা একটা স্বাধীন পেলাম। কিন্তু আবার পরবর্তী 3-3.5 বছরে 4 বছরে আমরা সেই স্বপ্নের মৃত্যু এবং সেই স্বপ্নের বিপদগামিতা ইত্যাদি সব কিছু দেখলাম। বাংলাদেশে একটা লক্ষণীয় বিষয়, 15 বছর পর পর আপনার একটা আপহিল পজিশন আসে। যেমনটি করোনা মহামারী 100 বছর পর পর, আপনার 1720-এ আপনার প্লেগ, 1820-এ কলেরা, 1920-এ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, আর 2020-এ শ্রীমান করোনা। 100 বছর পর পর। ইট ইজ বিকজ বিটুইন দিস টাইম এমন কিছু ঘটে বা এমন কিছু হয় যাতে আর একটা করোনা আসার মতন একটা পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশে আমি লক্ষ্য করে দেখলাম যে 15 বছর পর পর এক একটা সুযোগ, এক একটা পরিবর্তনের আসে। 75-75-এর পরে 90, 90-এর পরে 2006 বা 7-8, আর 2009 থেকে 24, জাস্ট 15 বছর পর পর। অর্থাৎ 15 বছরে যদি ইকোনমি, যদি সমাজ, যদি রাজনীতি যথাযথ ট্র্যাকে না থাকে, তাহলে ওর একটা পরিবর্তনের আহ্বান, ডাক, সংবাদ চলে আসে। ওই বিষয়টা হচ্ছে বিগত 15 বছরে যা কিছু করা হয়েছে, সেটা তার আগের 15 বছর, তার আগের 15 বছরে বিষয়টা হচ্ছে আপনি যতটা অন্যায় বেশি করবেন, আপনার ডিপ ইউ উইল কাট ইউর যদি ওটাকে কিছুটা সমন্বয়ভাবে বা এভাবে থাকতো, তাহলে পরিস্থিতি অন্য রকম হতে পারতো। 15 বছরে যদি সরকারগুলো যদি ওই সিস্টেমে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এটা আপনি গালাগালি দেন না, যাই করেন, এটা কিন্তু একটা বাস্তবতারই নিরিখে। কারণ আমাদের সমাজ সংস্থার সিস্টেমে হচ্ছে যে আমি 5 বছর চলবো, ভালোভাবে যদি চলি তাহলে পরে 5 বছর আসতে পারবো। সেই আসার জন্যই যে নির্বাচন প্রয়োজনটা, সেইটা যদি আমি ম্যানিপুলেট করে ফেলি, তাহলে তো আমার ওই পরিবর্তনটা আর হচ্ছে না, এবং ফলে আমার ওই ডিপনেসটা বাড়তেছে অন্যায়ের, অনিয়মের। যেমন একটা সিস্টেম ছিল যে এই 5 বছর হয়তো অফিসাররা বা যারা নিগৃহীত হয়েছে বা হয়েছে, তারা একটা আশায় বসে থাকে যে ঠিক আছে, এটা চেঞ্জ হলে আমি আবার ফোরফ্রন্টে আসতে পারবো। আবার তারপরের 5 বছর, এবং সবসময় ভয় থাকে যে আমাকে আবার ওই জনতার সামনে যেতে হবে বা ইত্যাদি। এইভাবে আমেরিকান সিস্টেমে দেখেন, সব জায়গায় দেখেন
প্রেসিডেন্ট 2 বারের বেশি হতে পারবে না, কারণ এখানে বেঁধে দেওয়া আছে, সিস্টেম করে বেঁধে দেওয়া আছে। কিন্তু এই জায়গায় এই ব্যতিক্রমটা বেশি ঘটে গেছে, এই যে অব্যাহতভাবে 15 বছর থাকা মানে বা বিষয় থেকে যেটা হয়েছে যে ওই কাটগুলো খুব ডিপ হয়েছে, মানে ইট হ্যাজ বিন সো ডিপ রুটেড অনিয়ম বা ইত্যাদি, সেটাতে আপনার পরিস্থিতিটা ওই রকম হচ্ছে আর কি। এটা হচ্ছে যে যেমন কথাটি ছিল বা যেমন হয়ে ছিল যে 95 থেকে 96 থেকে 2000 পর্যন্ত যে সরকার ছিল তাদের ওই সময়ের রাগটা বা একটা বিষয়টা কিন্তু 2001 সালে নির্বাচনের পরে কিন্তু একটা ইয়ে হয়েছে, যার জন্য আবার একটা তদন্ত কমিশন গঠন করতে হয়েছিল। তা সেখানে 15 বছর একই ধরনের অবস্থা চলছে। সুতরাং এখানে কী ধরনের একটা ক্যাটাস্ট্রফ হবে এটা যারা করেছিলেন তারাও জানতেন যে, কিন্তু এটা আমি মনে করি যে সেনাবাহিনী এবং আমাদের তৎকালীন সময়ের তারা উপস্থিত বুদ্ধি বা এটার দ্বারা এমন করেছেন যে ওই যতটা ম্যাসাকার হওয়ার কথা ছিল বা ইয়ে হয়নি সেটাকে ঠেকানো গেছে। তাই আমি ওই জন্যই প্রথমে কথাতেই আসি, বাস্তবতাকে স্বীকার করতে হবে। এখন এখানে অনেক প্রশ্ন উঠতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনি যেমনটি বললেন এর ম্যান্ডেট বোঝা যাচ্ছে না, তারপরে কোনো ইয়ে হচ্ছে না, এটা স্বাভাবিক। কারণ একটা জিনিসের আগের থেকে যদি প্রস্তুতি থাকে, যেমন আপনি 2001-এর যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল তখন কিন্তু খুব স্পষ্ট ছিল যে যিনি লাস্ট চিফ ইয়ে থাকবেন উনি কিন্তু হোমওয়ার্ক শুরু করেছিলেন এবং হোমওয়ার্ক করে প্ল্যান করে এসেছিলেন। এবং আপনার মনে আছে যে পরের দিনই মনে হলো যে একটা সিভিল কু হয়ে গেছে, কারণ ওই মোহিত চৌধুরী স্যার ওনারা যে অ্যাডভাইজার হয়েছিলেন ওই রাত্রেই ওনারা সমস্ত মুখ্য সচিব সমস্ত সব চেঞ্জ করে ফেললেন, বিকজ দে হ্যাড এ হোমওয়ার্ক প্ল্যান করেছিলেন যে আমি আসলে এই করতে হবে। ঠিক ওই রকম হোমওয়ার্ক তো এইবারে ছিল না, কারোর থাকার কথা না। তো ফলে হঠাৎ করে আসাতে এই পরিস্থিতি। এখানে পজিটিভ বিষয় হচ্ছে যে আমরা এমন একজন সর্ববিশ্বে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নেতৃত্ব পাওয়াতে আমাদের ওই জিনিসগুলোকে আসছে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু পরিস্থিতি ওইভাবে ছিল না, সেহেতু হয়তো যাদেরকে নিয়ে গঠন করতে হয়েছে তাদের হয়তো উপস্থিত মনে হচ্ছে, কিন্তু এটা সময় কেটে যাবে, এটা কেটে যেতে হবে। কারণ এই বিজয়কে, এই সুযোগকে ব্যর্থতায় পর্যবেসিত হতে দেওয়া যাবে না এই জন্যেই যে তাহলে আর ভবিষ্যতে আর তখন আর 15 বছরে আবার আরেকটা সময় কখন লগ্ন আসবে সেটা কিন্তু দেখা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং বাস্তবতা যেটা সেটাই যেভাবে চলবে ওইটাই দেখতে হবে যে আলটিমেট গোল যেটা, যে একটা সুন্দর সিস্টেম করে দিয়ে দেবে। কারণ যে লাউ সেই কদু যদি হয় তাহলে কিছু হবে না। আমি এই কথা বলে শেষ করি। 2007-08-এ আমরা কিন্তু অনেকগুলো সংস্কারের পদক্ষেপ নিয়েছিলাম আকবর আলী খান স্যারকে দিয়ে, যে আমরা যে রিফর্মস কমিশন করে আমরা কিন্তু একটা সব লিস্ট করে ফেলছিলাম, কোন আইনগুলো রিডান্ডেন্ট, কোনগুলো বাদ যাবে, কি করতে হবে। এটা কিন্তু একটা বড় পদক্ষেপ ছিল। বিজনেস কাউন্সিল একটা গঠন করা হয়েছিল, তার দিয়ে ওখান থেকে কিন্তু আমাদের সুপারিশ সব নেওয়া হয়েছিল। এমনকি বিরোধী দলের বা সরকারি দলের মানে দুইয়ের জন্য আমরা অনেকগুলো দুর্নীতির কেস শুরু করেও দেওয়া হয়েছিল। কিন্তু কি হলো, 2009-এর পরে এসে প্রথমেই ওই রিফর্মস কমিশনকে বাতিল করে দেওয়া হলো। ওনাদের কোনো কাজ হয়নি, ওটা নেই, মানে দে ডিডন্ট টেক ইট অ্যাট অল। হ্যাঁ, তারপরে ওই দুই নেত্রীর যে মামলাগুলো সেগুলো দেখা গেল যে এক পক্ষ নিজে বাড়ি থেকে নিজেই ঠিক করে ফেলছেন, আরেক হচ্ছে। এই যে জিনিসগুলো হয়েছে এটার এমন একটা জিনিস হওয়া উচিত, ফলাফল অগ্রগতি, যেন যে লাউ সেই কদু যেন না হয়। মিস্টার মামুন রশিদ, আপনি শুনছিলেন এবং আমি সেনাপ্রধানের ইন্টারভিউর কথা উল্লেখ করলাম। আবার মঙ্গলবারে ডক্টর বদিউল্লাহ আলম মজুমদার, যিনি নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, তিনি আবার বলছিলেন যে সংস্কারগুলো করতে অনেক সময় আসলে লাগবে। এখন যেটা ডক্টর মজিদও বলবার চেষ্টা করছেন যে সব কিছু ঠিকঠাক করে দিয়ে, এখন সব কিছু ঠিকঠাক করতে কী পরিমাণ সময় লাগবে সেটাও আবার পরিষ্কার নয়। তো আমি একটু আপনার কাছে সব মিলে বুঝতে চাই যে অর্থনৈতিক, রাজনৈতিক গতিধারা এবং এই যে সাম্প্রতিককালে রোডম্যাপের আলোচনা, আলটিমেট গোলের আলোচনা, রিফর্মসের আলোচনা হচ্ছে, সেগুলোর আসলে ব্যালেন্সটা কীভাবে হবে? প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে তারা মূল কথা হচ্ছে তারা নতুন যে সরকারটি এসছে সেটা কিন্তু একটু ভিন্নতর, তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, আবার বিপ্লবী সরকারও নয়, কারণ তারা সংবিধানের আওতায় শপথ নিয়েছেন। ইন্টারিম
সো স্বাভাবিকভাবে ইন্টারিম মানে ইন্টারিম। ওই সমস্ত সরকারগুলোর সাথে মিস্টার মজিদ যেগুলো বললেন, একটা পার্থক্য হচ্ছে ওই সমস্ত সরকার প্রধানরা প্রত্যেকে কিন্তু প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দিয়েছেন। এই প্রথম আসলে একটু আমরা বলতে পারি না যে পুরোপুরি যে অধ্যাপক ইউনূস অবশ্যই একদম মহৎ প্রাণ ব্যক্তি, অত্যন্ত সেলিব্রিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বাট প্রতিষ্ঠান সরকারকে যদি একটা প্রতিষ্ঠান বিবেচনা করেন, তার কিন্তু প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা দুর্বল ছিল বলেই আমরা দেখেছি যে প্রতিষ্ঠানগুলো গুছানো, প্রতিষ্ঠানগুলোর পূর্ব প্রস্তুতি নেওয়া, এগুলো হচ্ছে কি মহৎ উদ্দেশ্যে ধাবিত ছিল বলে আমরা সবসময় একটা জেন্টলম্যান ওয়েবার পেয়েছেন উনি বিভিন্ন জায়গা থেকে, যদিও বিগত সরকার তাকে অনেক অন্যায্যভাবে অনেক অত্যাচার করেছে। এই আলোচনাগুলো যেটা উঠেছে, যেটা মিস্টার মজিদ বললেন প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, সেই কারণে যে ভুলগুলো হচ্ছে আমি মনে করি সেই কারণে ভুলগুলো হচ্ছে। দ্বিতীয় জনাব মজিদের আরেকটি প্রশ্নের উত্তর দেই যে আমি কোনো কিছু একটা উদ্যোগ নিব, সেই উদ্যোগের যদি ব্যর্থ হয় দায়িত্ব কেন আমি অন্যের উপর চাপিয়ে দিব? উনি যে বলছেন যে এটা ফেল করতে দেওয়া যাবে না, তো ফেল করতে দেওয়া যাবে না ওনারা যদি নিজেরাই ফেল করে ফেলেন, তাই না? এই যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমরা দেখছি ভেরি লুজলি হেল্ড, কোন আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না। আপনার গ্রামে খুলনায় আপনি খবর নিয়ে দেখেন দোকান খুলতে পারে কিনা, আপনি দিনাজপুরে খবর নিয়ে দেখেন দোকান খুলতে পারে কিনা। এই যে আমার একটা ক্যাডেট কলেজের বাচ্চা ছেলে দেখতে এত সুন্দর, কালকে যে মারা গেল কক্সবাজারে, এটার দায়িত্ব কে নিবে? আমি নিব? এখানে জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা দুদিন আগেই একটা রাউন্ড টেবিল প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয় ছিল, উমামা ফাতেমা নামে একটা মেয়ে, তো সে বলছিল আলোচনার মধ্যে যদি আপনারা না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? দায়িত্ব যখন নিয়েছেন তখন অন্য কোনো অজুহাত দেখিয়ে। আমি এক্স্যাক্টলি এই কথাটি বলতে চাই, কেন আমরা যাতে হঠাৎ করে আমাদের প্রবলেম কি জানেন, আমরা কিন্তু এই যেটা মনস্টার বানালাম আওয়ামী লীগ, তাই না? এই যে এতদিনের শাসন, এটা কেন বলে না একটা ইংরেজিতে একটা কথা আছে, ইউ অনলি গেট হোয়াট ইউ ডিজার্ভ। শুধুমাত্র আওয়ামী লীগকে দায়ী, তাদেরকে যে আমরা দত্ত বানিয়ে ফেললাম। কয়টা লোক কয়টা প্রশ্ন করেছে আজকে জিনিসগুলো। আজকে আমরা বলছি কি, আজকে আমি তো নিজে রিকনসাইল করতে পারি না। আপনি অনুষ্ঠান করেছেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, ওনার সাথে অনেকবার আমি অনুষ্ঠান করেছি, উনি ব্যক্তিগতভাবে আমি কথাবার্তা বলেছি যে একমাত্র ক্লিন লোক ওই ক্যাবিনেটে, আজকে দেখেন উনি জেলে, এটার কোনো উত্তর নাই। অথচ এই যে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাংলাদেশের গরিব মানুষের জীবনকে অষ্টাগত প্রাণ করে ফেলেছিল সেই আব্দুর রউফ তালুকদার, তার কি হচ্ছে আমরা জানি না। বাংলাদেশ থেকে কি টাকা পাচার হলো না, ডাইরেক্ট ট্রান্সফার করে দিলেন গভর্নর আতিউর রহমান, তদন্ত কমিটি কি বলেছে তার কোনো উত্তর নাই। তো আমি তো ওই অমীমাংসিত বিষয়গুলোর উত্তর না দেখে আমি বিডিআর পিলখানা হত্যাযজ্ঞে আসলে কি ছিল, দেওয়ান গাজীর কিস্সার মতো ইস্যুতে কিসে আছে, কিসেতে ইস্যু। আজকে যে বাচ্চা ছেলেগুলো মাদ্রাসার সে যে মারা গেল শাপলা চত্বরে, আমরা যে জানতেও পারলাম না তার সংখ্যা কত, লাশের পরে লাশ, মানুষের কান্না, ওই বাচ্চাগুলোর জীবন হয়তো প্রথম ঢাকায় এসেছিল, সেই বিচার করবেন না আপনারা। আপনারা সংস্কার করবেন, কিসের সংস্কার? সাগর রুনি হত্যাকাণ্ড কেন হলো, কেন সে থাকতে পারলো না? এই বাচ্চাটার কাছে কি উত্তর আমরা দিব বলেন আপনি? আমি মনে করি ওই সমস্ত সমস্যার যদি মীমাংসা না হয়, আজকে যদি সরকারি কর্মকর্তাকে আমরা ধরতে পারবো না। আজকে মিস্টার মান্নানের কি অন্যায় হয়েছে মানুষ বলুক, তার দ্বারা কয়জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বলুক, সম্মুখে বলুক। আজকে তো আপনারা বলছেন স্বাধীন হয়ে গেছি, আমরাও বলি যার কারণে ছাত্ররা মিছিল করেছে গ্রেফতার করার কারণে। আব্দুর রউফ তালুকদার কি করেছেন, আমার তো সেই অধিকার নাই, আমি ওনার বিরুদ্ধে একটা পাবলিক ইন্টারভিউ লিটিগেশন করব। আজকে যখন একটা নির্বাচিত এমপি, আমি তো মনে করি সুনামগঞ্জে আমার থাকাও শৈশবকাল কেটেছে, আই নো দ্য ইকোসিস্টেম অফ সুনামগঞ্জ জেলা এবং ওনার উপজেলাগুলো। সো আমি বলছি না অবশ্যই বিচার হবে, কিন্তু বড় বড় মাৎসন্যায়ের বিচার না হয়ে আপনারা যদি বলেন যে ছোটখাটো জিনিসগুলা, তাহলে তো হবে না। আমরা কি করছি, গুটি গুটি, আমরা প্রথমে সরকারটা আসে গুটি গুটি না ভালো করছে, ফ্যান্টাস্টিক করছে, এই করছে, আমরাই তো বলেছি, এই সাংবাদিকরা বলেছে শেখ হাসিনাকে, এই মনস্টার শেখ হাসিনা কে বানিয়েছে? আমরা। আমাদের কোনো বিচার হচ্ছে না, সামাজিক অবক্ষয়, মানুষ মসজিদের সামনে বলে মিথ্যা কথা বলে, নামাজ আর
নিজের স্বার্থকে আলাদা করে ফেলেছে। এই সমাজ কি বিপ্লব করবে? সমাজে বিপ্লবের নেতৃত্বটা কে দিবে? ইট ইজ এ ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি। আপনাকে আমি চিনি, আমি আপনার আস্তে করে আপনার আমব্রেলার নিচে লুকিয়ে যাব। আমি ওনাকে চিনি, উনি যখন এনবিআর চেয়ারম্যান ছিল আমি অনেক বেশি গিয়েছি, কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি। তখন যদি আমি একটা ছোট্ট অন্যায় আবদার করতাম, উনি কতবার না করবে। ইউ মাস্ট রিমেম্বার ইটস এ ক্লোজলি হেল্ড সোসাইটি। আপনি যখন রিফর্মের কথা বলবেন, বিপ্লবের কথা বলবেন, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট গ্রেট বুক দ্য ওয়াই নেশনস ফেল। তাহরির স্কোয়ারের বিপ্লব ফেল মারলো কেন? পড়েন সেই মোটা বইটা হার্ভার্ডের প্রফেসরদের। সো ইট ইজ ভেরি গুড। এই গুটি গুটি কথা বলে আমরা কিন্তু ওনাদেরকে আসলে 12টা বাজিয়ে দিচ্ছি। প্রফেসর ইউনুস বিখ্যাত লোক, উনি দেবতা তুল্য, উনি একজন মানুষ। আমি প্রশ্ন করেছিলাম যে অধ্যাপক ইউনুসকে, উনি জানেন, ওনাকে সাক্ষী রেখে টেলপ দেখতে পারবেন উনি, যে আপনি এত বড় একটা প্রতিষ্ঠানের প্রধান, এত বড় একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আরেকটা বৃহৎ প্রতিষ্ঠানে জন্ম দিয়েছে, গ্রামীণ ফোন, আপনার এখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই কেন? আপনার এখানে একজন লিগাল হেড নাই কেন? ওইখানে মহারথী লোকেরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিল, ওই মহারথী লোকেরা কেন বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার 65 বছরের বেশি কোনো বাংলাদেশ ব্যাংক লেড, বাংলাদেশ ব্যাংক রেগুলেটেড প্রতিষ্ঠান, 65 বছরের বেশি কোনো এমডি থাকতে পারবে না, একটা চেয়ারম্যান কেন নিল না, দায়িত্ব নিল না? এই সমস্ত নাগরিক সমাজের চেয়ারম্যান যারা প্রতিষ্ঠান বোঝে না, যারা আইন কানুন বোঝে না, যারা রেগুলেটরি অথরিটির নির্দেশ নেওয়া বোঝে না, আমলে নেয় না, কোম্পানি সেক্রেটারি থাকে না, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি আবারও আবেগের বশবর্তী হয়ে বিপ্লব, স্বাধীনতা, 71-এর স্বাধীনতা হয়েছিল 1948 সালে যখন প্রথম প্রতিবাদ হয়েছিল উর্দুর বিরুদ্ধে, 52 ভাষা আন্দোলনের মাধ্যমে, 62 আন্দোলনের শিক্ষা আন্দোলনের মাধ্যমে, সাহিত্য শাসন আন্দোলনের মাধ্যমে, 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপরে 71 ছিল জনযুদ্ধ, সমগ্র জনগণের অংশগ্রহণে। সুতরাং এগুলা আমরা না বলি, আমরা যেটা বলি যে আমরা না বিশ্বাস করে গিয়েছিল, আমরা কোনো নির্দেশনা পাচ্ছিলাম না, আমাদের রাজনৈতিক দলগুলো আপনারা ভুল, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমি দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে, আমি কিছু না, তাদের ব্যাপার তারা বলবে, তাদের মুখপাত্র আছে, বড় বড় নেতৃত্ব আছেন, কিন্তু 16 বছর এই দলটি সামগ্রিকভাবে কোনো গুণগত মান যাই ছিল তাদের মধ্যে, বাংলাদেশ তো বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট তো আর প্ল্যানেট থেকে আসবে না, ফেরেস্তা হিসেবে আসবে না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্য প্ল্যানেট থেকে আসবে না, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে না। কিন্তু সেই ক্ষেত্রে তারা যে 16 বছর আন্দোলন করলো, লক্ষ লক্ষ লোক তারা জেলে গেল, হাজার হাজার লোক আমি নিজে দেখেছি কাশিমপুর জেলে পায়ের মধ্যে গুলি করা, পায়ের মধ্যে সাধারণভাবে গুলি করতো, প্রচুর নেতাকর্মী মারাও গেছে, লোক গুম হলো, মারা গেছে তাদের কর্মী। আমরা যদি এগুলা ভুলে যাই হঠাৎ করে, অবশ্যই আমরা পারিনি, তারা পেরেছে। তারা কেন পেরেছে? এখন আপনি দেখেন কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন শিক্ষক, তিনি আটলান্টিক জার্নালে একটা লেখা লিখেছেন যে এটার পিছনে কিভাবে হলো এই বিপ্লব, কিংবা এই উত্থান, জন উত্থান, গণ অভ্যুত্থান, আপনারা বলছেন ছাত্র জনতার উত্থান কিভাবে হলো। সুতরাং লেটস নট বি সেটেলড দেয়ার, লেটস নট বি টু কমফোর্টেবল। আবার অ্যাপল পলিশিং, উনি ভালো, উনি আবার উনার আত্মীয়কে আনছেন, উনার আত্মীয়কে আনছেন, উনি বলছেন যে ওই সচিব ভালো সচিব ছিল, এই জন্য ওনার জামাইকে নিয়োগ দিতে হবে। মানে এগুলো, দিজ আর ভেরি কনফিউজিং, টোটালি কনফ্লিক্টিং উইথ দ্য স্পিরিট অফ এনি মুভমেন্ট, এনি মাস আপসার্ড। আমি মনে করি ওইগুলোর সমাধান না করে আপনি যে হঠাৎ করে বলেন যে এটা কি হলো, আমি মারাত্মক কিছু করে ফেলবে, এটা বাংলাদেশ। অধ্যাপক ইউনূস মাইক্রো ক্রেডিটের জন্য, সোশ্যাল এন্টারপ্রেনারশিপের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। ডাজ ইট গ্যারান্টি হি উইল বি ভেরি সাকসেসফুল এজ এ অ্যাডমিনিস্ট্রেটর? হোয়ার ডু গেট দ্য গ্যারান্টি? উনি তাহলে 2007 সালেই উনি কিন্তু দায়িত্বভারটা গ্রহণ করতেন। হয়তো উনি মনে করেছিলেন যে বিএনপি এত বড় অন্যায় করে না, যেটা আওয়ামী লীগ 15.5 বছর একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছিল। স্বাভাবিকভাবে উনি কিছুটা তো ক্ষোভও ছিল ওনার মধ্যে, যে আওয়ামী লীগ ওনাকে, কিংবা আওয়ামী লীগ সরকার ওনাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে একটা বয়স্ক লোককে, একজন মানে সারা বিশ্বে পরিচিত লোককে। বাট ইট ডাজ নট গ্যারান্টি যে হি উইল বি সো সাকসেসফুল ইন ট্রানজিশনিং বাংলাদেশ টুয়ার্ডস এ বেটার বাংলাদেশ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট,
আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই উদ্দেশ্য অত্যন্ত মহৎ, কারণ ওনারা সাধারণ জনগণের উদ্দেশ্যটা ধারণ করেন। আমি শুধু যারা আন্দোলন করেছে, যারা জীবন দিয়েছে তাদেরকে অবশ্যই আমি সম্মান জানাই, সর্বোচ্চ সম্মান জানাই, কিন্তু সেই সাথে এটা যে অনেক মারা, অনেক বাবারা, অনেক মানে বঞ্চিত লোকেরা, ইনক্লুডিং সরকারি কর্মকর্তা, এই যে দেখেন আপনাদের সামরিক বাহিনীর অফিসারদের কয়টা বাচ্চা কাচ্চা পাবলিক ইউনিভার্সিটিতে যায়, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা বিদেশে পড়ে। আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখেন সরকারি কর্মকর্তাদের কয়টা বাচ্চা কাচ্চা বিদেশে পড়ে। আমরা যখন ওই আর্টিকেলটা আপনি পড়েন, আর্টিকেল জার্নালের, দেখবেন আপনি দেয়ার ওয়াজ এ বটম আপ প্রেশার, কারণ ওই সৈনিকদের, ওই ল্যান্স নায়কদের, ওই কর্পোরালদের, ওই হাবিলদার মেজরদের বাচ্চারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র সরকারি কর্মকর্তাদের বাচ্চারা তারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, বাকিরা বেশিরভাগ ইংলিশ স্কুলে পড়ে, ওর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ওর নর্থ আমেরিকাতে পড়ে, অস্ট্রেলিয়াতে পড়ে, ইউকেতে পড়ে। সো দিস ইজ দ্য চেঞ্জ সিনারিও। সো আপনাকে এটা বুঝতে হবে। আর আপনাকে লাস্ট কথাটা বলি, এটা আপনি নিজে বলে ফেলেছেন, ওই দিন গণভবনে উনি যদি না যেতেন, এবং আমরা নিহত হয়েছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স পেয়েছি, মানে একটা স্বীকৃত স্ট্যাটিস্টিক্স আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হচ্ছে 622 জন, তারপরে আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় 850 জন, 59 জন, আরেকটা স্ট্যাটিস্টিক্স বলছে অসমর্থিত স্ট্যাটিস্টিক্স 1500 লোকের মতো মারা গিয়েছে। তো আপনি যদি তাদেরকে দেখেন তারা কোত্থেকে আসলো, কিভাবে গেল, কি প্রেসারে তারা নামলো, আপনি বলেন ওই দিন যদি 5ই অগাস্টের যদি কিছু না হতো, সরকারের একটা হিসেব বেরিয়েছে সর্বশেষ 708 জন, 20,000 লোক মারা যেত, তাইলে কিন্তু যারা উপস্থিত ছিলেন গণভবনে তাদের কি হতো? আপনি যদি মনে করেন হঠাৎ করে ওনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেন্সেস প্রিভেইলড অন দ্যাম, ইট ইজ নট ফর শেখ হাসিনা, অলসো দ্য পিপল হু ওয়ার দেয়ার ইন দ্যাট গণভবন। সো এইগুলা কেউ বলতে চায় না। আমরা একটু মনে করি যে আবার যে প্যাম্পারিং, উনি মানি ভালো, উনি মানি এই, উনার কোনো ভুল নাই, উনার কোনো সীমাবদ্ধতা নাই। আমরা যদি ইসলামে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 100% গুণাবলী দিয়ে পাঠায় না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ মানবে না। তাহলে দোয়া করবে না, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমার রোগ মুক্তি দাও, আল্লাহ আমার সন্তানের ভালো করো, আমার স্ত্রীকে রোগ মুক্তি দাও। সুতরাং এই ধরনের আমরা যাতে মনস্টার না বানিয়ে ফেলি, আমরা যাতে দেবতা না বানিয়ে ফেলি, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে চালিয়ে যাব। আমরা যদি বিগত 15.5 বছর এইখানে আপনার সাথে অনুষ্ঠান করেছি, আমাকে অনেক ব্যক্তি বলেছেন যে আপনি যে এখন জেলে যান নাই, এটাই তো আপনার ভাগ্যি। কিন্তু আমি আল্লাহর কথা বলেন, আপনার কথা বলেন, আপনারা সাহস দিয়েছেন, ওনার সাথে আলোচনা করেছি, উনিও হয়তো সাহস দিয়েছেন, জনগণ সাহস দিয়েছে, দর্শক সাহস দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমি কোনো অন্যায় করিনি, আমি নৈতিক বলিয়ান। সুতরাং আইনের নিতে গেলে তারপরেও হেনস্থ হয়নি তা না, হয়তো ব্যবসা পাইনি, হয়তো যেটা পাওয়ার যোগ্য সেটা পাইনি, কিংবা সরকার থেকে কোনো সুবিধা পাইনি, সরকারি কর্মকর্তারা মনে করতো যে হয়তো যোগ্য কিংবা অযোগ্য এরকম মনে করতো। সো এইগুলার কারণে কি আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সমাজের নৈতিকতার বলিয়ান করা সমাজকে। সামাজিক যে অবক্ষয় হয়ে গেছে, আমি কিন্তু একবারও দেখলাম না সামাজিক অবক্ষয় রোধ করা, যে নেপোটিজম, ফেভারিটিজম, প্রত্যেকটা লোক করছে কি তার লোকরা আমার সাথে কাজ করেছে, আমি তাকে চিনি, তো আমি যদি কালকে বলি আমার সাথে কাজ করেছে আমি তাকে চিনি, দিস ক্যানট বি এ ব্যারোমিটার। একটা রাষ্ট্রের দায়িত্ব আপনি দিতে পারেন না যে একটা লোককে ব্যক্তিগতভাবে আপনি চিনেন, একটা লোককে ছোটবেলায় আপনি একসাথে মানুষ হয়েছেন। দিস ইজ ব্যাড। কোথায় সার্চ কমিটি? আমি তো একটা লোককে নিয়োগও দিতে পারতাম, এটা ম্যানেজমেন্ট এনে নিতে পারতাম না এন্ট্রি লেভেলে, উইদাউট পুটিং আপ এ রিক্রুটমেন্ট কমিটি, রিক্রুটমেন্ট বোর্ড। শুধু তা না, আমার প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্যানেলে একজন আউটসাইড এক্সপার্ট থাকতে হতো। ইন মাই ব্যাংক, ইউএস ব্যাংক আই হ্যাভ সার্ভ ফর। অনেকে প্রশ্ন করছে, এগুলো নিয়ে আরো প্রশ্ন হবে, কোত্থেকে আসলো লোকটা, কেন? আমি যদি অপেক্ষাই করতে পারি, আমি কেন সার্চ কমিটি করতে পারি না? আমি কেন ব্যাংকিং টাস্ক ফোর্স করব, যেখানে টাস্ক ফোর্সের 5 জনের মধ্যে একজন হচ্ছে উপদেষ্টা লেভেলের লোক একজন, আর বাকি 4 জন হচ্ছে একটা ব্যাংক থেকে এসছেন।
can a conflict of interest, breach of independence, এইগুলোর উত্তর না দিয়ে আপনি সমাজে সংস্কার করবেন, আপনি নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করবেন, আপনি বিচার বিভাগকে দায়বদ্ধ করবেন। ওরা দেখছে না, ওই যে বলেছি তোমারে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, সে তো আজকে ভালোবাসার জন্য নোবেল প্রাইজ পাওয়া লোক আমাদের জাতির সমগ্র মুক্তি দিয়ে দিবে। দিস ইজ টু মাচ। ইট ইজ অ্যান ইনজাস্টিস ডান টু নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস। হি ইজ এ হিউম্যান বিং, হি ইজ সাপোজ টু হ্যাভ লট অফ ফলিস, লট অফ ডেফিসিয়েন্সিস। তাকে দেবতা বানাবেন না প্লিজ। ধন্যবাদ ডক্টর মজিদ। আপনি শুনছিলেন মিস্টার মামুন রশিদের কথা, এবং আমরা এই কথা সবাই জানি। গত 15 বছর আপনি আলোচনা করেছেন, মিস্টার মামুন রশিদ আলোচনা করেছে, আমরা আলোচনা করেছি, অনেকেই বলেছেন যে দেশের প্রতিষ্ঠানগুলো সব শেষ হয়ে গেছে, ধ্বংস করে ফেলা হয়েছে, দেশে কোনো প্রতিষ্ঠান নেই। উনি তো নৈতিকতার প্রশ্ন তুললেন, মূল্যবোধ নেই, প্রথা বলে কিছু নেই, এরকম একটা জায়গায় বাংলাদেশ চলে গেছে। আজকে মিস্টার মামুন রশিদ প্রশ্ন তুলছেন যে যারা এখন রাষ্ট্র পরিচালনা আছেন তাদের আসলে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার যথেষ্ট পরিমাণ অভাব, সেটা দৃশ্যমান। এবং যদি তাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করি, সেই অর্থে যে অভিজ্ঞতা প্রতিষ্ঠান চালানোর থাকলে রাষ্ট্র পরিচালনায় সুবিধা হয়, সেই অভিজ্ঞতার মোটামুটিভাবে নেই বললেই চলে। যদি আপনি সবাইকে এক জায়গায় করেন, তো সেই জায়গায় প্রতিষ্ঠান আপনি কিভাবে গড়ে তুলবেন বা প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করবেন? এই ব্যাপারে যেটা প্রথমেই আমি যে জন্য বলছিলাম, আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আমাদের মনোভঙ্গি, এইটার পরিবর্তন। যে কথাগুলো মামুন সাহেব পরিষ্কার বললেন, এটা আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে আন্দোলন হয়, আমি আবার সংগ্রাম হয়। বাস্তবতাকে স্বীকার করতে হবে। এবং এই জন্যই ওই যে আরেকটা হচ্ছে যে সরকার বসানো আর নামানো এক কাজ, প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাগুলো ছিল সেই সক্ষমতাগুলোকে সংস্থিত করতে হবে। না করলে পর হবে না। কারণ আমরা আগেও বলেছি, বারবার বলেছি, এই সরকার আর রাষ্ট্র আর সরকার, এর ভিতরে একটা চাইনিজ ওয়াল থাকবে, স্পষ্ট থাকবে, দুজনের সীমা থাকবে। সরকারের ভিতরে যদি রাষ্ট্র ডাইলুটেড হয়ে যায়, কিংবা সরকার যদি রাষ্ট্রকে ওভার পাওয়ার করে ফেলে, মানে কি বলে, নিয়ে ফেলে, তাহলে যে পরিস্থিতি হয় সেটাই তো আমরা দেখলাম। তো সেই জন্যই প্রথমেই ওইটাই আর কি, যে আমাদের মৌলিক বিষয়গুলোতে একটা স্থিরপ্রাজ্ঞ একটা কনসেনসাস বা আন্ডারস্ট্যান্ডিংই থাকতে হবে। হ্যাঁ, সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু কিছু পয়েন্টে আমাকে একটা অগ্রগতির সাধনের দিকে যেতে হবে। সে অধম ছিল বলে আমি উত্তম হব না, এ প্রশ্ন অবশ্যই জাগতে হবে, থাকতে হবে। কারণ আমি ওই শুধু আহ্বাস করে তারপর শেষে বললাম আমার বলার কিছু ছিল না, এটা একটা বড় ধরনের পরিস্থিতির হবে। যেমন আমরা বলে থাকি যে সকালে আমি সুকান্ত, পৃথিবীকে সরাবো জঞ্জাল, শিশুকে আমি করে যাব ইত্যাদিতে খুব বড় বড় কথা বললাম। বিকেলবেলা আমি রবীন্দ্রনাথের ওই শেষের আগের কবিতাটা থেকে সেখানে সে বলছে আমার হাতে ছিল না পৃথিবীর ভার। এই ব্যর্থতার যেমন এর ব্যাখ্যা দিতে হবে বা জানতে হবে, বুঝতে হবে, ঠিক তেমনি সকালবেলাও যে খুব উদ্দীপনা নিয়ে যে কথাগুলো বললাম, এটা দুটোর ভিতরে একটা সমন্বয় সাধন করতে হবে। আমাকে যেন বিকেলবেলা না বলতে হয় যে আমার হাতে তো ছিল না পৃথিবীর ভার। আমাকে সেইভাবে লক্ষ্য স্থির থেকে এগোতে হবে, এটা সংস্কারের ব্যাপার। সেই জন্যে আমি মনে করি যে কিছু কিছু জিনিস উনি যথার্থই উল্লেখ করেছেন, কিছু কিছু জিনিস আমাদেরকে একটা করতে। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার বর্তমানকে স্বীকার করতে হবে, বুঝতে হবে। কারণ আজকের বর্তমানই কিছুক্ষণ পরে অতীত হয়ে যাবে। আমি যদি বর্তমানে কোনো ভুল করি, তার খেসারত কিন্তু ভবিষ্যতে দিতে হবে। সুতরাং যেখানে যে অবস্থায় আছেন তাকে তার অবস্থান থেকে, এই যে গত সপ্তাহে আমেরিকাতে বিপ্লব, আমাদের একজন ব্যান্ড শিল্পী বিপ্লব, সে কিন্তু একটা গান করেছে, যেটা প্রথম আলোতে সেদিন বেরিয়েছে, বলছে যে আমি পিছনে বা ওই ভুল বা পারস্পরিক দোষারোপের দিকে যেতে চাই না, আমি সামনে যেতে চাই, নতুন উদ্যম প্রত্যয়ে ওই দোষারোপ করে বা করে শেষে ওই যে বললাম আমার হাতে ছিল না পৃথিবীর ভার, ওই ধরনের অবস্থাতে যাওয়ার দরকার নেই, উচিত না। সেই জন্যেই আমাদের এটা বুঝতে হবে যে আমাদের সমাজে একটা প্রচণ্ডভাবে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। বৈষম্যটাই কিন্তু এই সকল সমস্যাগুলোর উদ্ভব ঘটাচ্ছে আর কি। বৈষম্যর জন্যেই যেমনটি বললেন, শিক্ষা
বাচ্চারা দেশের বাচ্চারা যায় যে মধ্যবিত্ত সে শুধু পড়ছে, অন্যরা সব বিদেশে চলে যাচ্ছে, এটা বৈষম্য। একজন বিদেশে যাচ্ছে, আমার কিন্তু আমরা শুধু টাকা পাচার হয়েছে বলি, আসলে কিন্তু আমার বহু উদ্যোক্তাও পাচার হয়ে গেছে। অর্থাৎ আমার যারা রাইজিং ভালো তারা বিদেশে যেই আর আসতে চাচ্ছে না, অর্থাৎ আমি সেই পরিবেশ এখানে তৈরি করতে পারিনি। সুতরাং আমার সেই দিকেই নজর দিতে হবে এবং এইটার জন্য আমার ওই যে ব্যাপারগুলোতে উনি খুব স্পষ্টই বলেছেন সেইগুলোর দিকে আমার নজর দিতে হবে, বিচার করতে হবে। এই যে আপনি টাকা পাচারের প্রশ্ন বললেন, আমি একটু জাস্ট ব্যবসা বাণিজ্য অর্থনীতির তো হালচাল আমরা সবাই জানি এবং ব্যবসা বাণিজ্য এবং বিগত সরকারের আমলে অনেক অলিগার্ক তৈরি হয়েছে বাংলাদেশে রাসায়ন স্টাইলে, সেটাও আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে এখন এই বিষয়টাকে হ্যান্ডেল করা হচ্ছে এটা অনেকটা 2007-08-এর স্টাইল কেউ কেউ মনে করেন, এবং সেটা করতে গিয়ে যে 2007-08-এ যেটা দাঁড়িয়েছে অর্থনীতির কল্যাণ হয়নি, ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধি পায়নি, প্রাইভেট সেক্টর হ্যাপি ছিল না, এবং যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ উঠেছে যে তারা আসলে এগুলো করে 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 নিজেরা টাকা বানিয়েছেন। এবং এই গ্রুপগুলোকে আমি মানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আলোচনা বা এদেরকে কিভাবে ম্যানেজ করা যায়, এদেরকে কিভাবে আইনের আওতায় যায়, যে এই অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি দেওয়া যায়, কিন্তু এই বড় বড় গ্রুপগুলোকে যদি আপনি একসঙ্গে যে প্রক্রিয়ায় এগুলোকে ডিল করার চেষ্টা করা হচ্ছে, তাতে করে কেউ কেউ মনে করে যে দেশের অর্থনীতি বিপদে পড়তে পারে, তাদের সেই ক্যাপাসিটি আছে, লক্ষ লক্ষ মানুষ এইসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজের কর্মে যুক্ত, এটা আসলে কিভাবে ডিল করা উচিত? না, এটা হচ্ছে বিষয়টি স্পষ্ট। জাপানে একটা প্রবাদ আছে, 5টা ইন্দুর একসাথে ধরা যায় না, কিন্তু আপনি তো ধরতে নাই। না, আমি ওই জন্য ওখান থেকেই কথাটা আনছি যে আমি একসাথে অনেক কিছু করব বলে আমি যদি শুরু করি তা আমার অনেক কিছু শেষ হবে না এবং ওইটার কোনো ইম্প্যাক্ট আসবে না। আমি খেতে পারি যে খাবার সেইটুকুই আমার প্লেটে নেওয়া উচিত এবং ভালো করে খাওয়া উচিত, তার হজম শক্তি সব কিছু ঠিক রাখা। এখানে যেটা বলছেন ওই 2007-08-এর উদাহরণ দিয়ে বলছেন, ওখানেও ওই রকম বহু জিনিস বাড়াবাড়ি বা হয়ে ফলে হয়েছে কি ফলাফল ওটা বুমেরাং হিসেবে আসছে। সামিট চিফ অ্যাডভাইজারের কাছে দীর্ঘ চিঠি দিচ্ছে, বেক্সিমকো জনতা ব্যাংকের কাছে বেতন দেওয়ার টাকা চাইছে। আমি এটাই বলছি, আমি যদি অতিরিক্ত যে কেস আমি ভালো করে শেষ করতে পারবো না সেই কেস সাজিয়ে, প্রচুর কেস সাজিয়ে দেখা গেল ওখানে আমার খানিক ওই ক্যালোরি নষ্ট হবে, হবে, আমার আসল কেস ধরা হবে না, আমার আসল কেস যাবে না। এই ক্ষেত্রগুলোতে খেয়াল রাখতে হবে, আমাকে পরিমিতি বোধের ভিতরে থাকতে হবে, যেটা আমি শেষ করতে পারবো, যেটা সমাধান করতে পারবো, নৈতিকভাবে আমি যেটা ঠিক করতে পারবো সেই কেস আমার সাথে নিতে। আমার একসাথে অনেকগুলো জিনিস করতে চাইতে যাওয়া ঠিক হবে না, তাহলে ওইটা আসলে টেকসই হবে না। সেই জন্যে আমি বারবার বলছি যে আমাকে আমার অ্যাটিটিউডটা পাল্টাতে হবে। আমাকে ওই সব কিছু করবো, ওই যে যেমনটি বললেন যে কারোর উপরে অতিরিক্ত আস্থা নিয়ে বা বিশ্বাস করে তারপরে দেখলাম যে ওই আবার বলছি বিকালে যে বললাম আমার হাতে পৃথিবীর ভার ছিল না, পৃথিবীর ভার যাতে আমার হাতে থাকে আমার সেই ধরনের পদক্ষেপে যেতে হবে। আমি মনে করি যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ের কথা বলি, মানে 2007-08-এর সময় বলি, দেখা গেল যে একবার সবাইকে জেলে দেওয়া হলো, তারপর করা হলো, এটা হলো। তখন আমি যখন চেয়ারম্যানের হলাম, আমি তখন ওই কমিটিকে যেই বললাম যে দেখেন আপনারা এইভাবে করলে তো আপনার দেশে বিজনেস থাকবে না, আপনি তো রাতারাতি 4-5 জন আমদানিকারক তৈরি করতে পারবেন না, যিনি তৈরি আছেন তো আছেন, আপনি ব্যক্তিকে করেন আলাদা করে, কিন্তু ওর প্রতিষ্ঠানকে, ওর ব্যবসাকে, ওই যে বললেন বহু লোক চাকরি করছে ইত্যাদি, প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা কিভাবে আত্মঘাতী করছি যে আমরা একটা ভালো ওষুধ কোম্পানি, সে তো গড়ে উঠছে, তার হচ্ছে আমি ওই ওষুধ কোম্পানির হয়তো মালিকের প্রতি রাগ করে আমি ওষুধ কোম্পানিটাই ভেঙে ফেললাম বা দিয়ে দিলাম, এটা কিন্তু প্রচণ্ডভাবে একটি আত্মঘাতী একটা ব্যাপার। আমার অর্থনীতিকে, আমার ব্যবসা বাণিজ্যকে যথাযথভাবে চলতে দিতে হবে, সেখানে যা যা থাকে সেই সাপোর্ট দিতে হবে। আমি একেবারে ওই হাঁসের ডিম যদি একবারেই ওই সোনার ডিম পাওয়ার জন্যে আমি যদি একবারে করে ফেলি সেটা হবে না। তার বিষয়টা হচ্ছে যে যেমন আমরা শ্বেতপত্রের কথাটা যে কেন বলছি এই জন্যেই যে বিগত 15 বছরে এই দাবি করা হয়েছে যে আমরা বহু সংস্কার করেছি, অদম্য সাহস ইত্যাদি দেখিয়েছি। এটা কতটা সত্যি ছিল, এটা কতটা পরিস্থিতি ছিল, সেইটা যদি আমি এখন অ্যানালাইসিস না করি, না দেখি, তাহলে আমি ভবিষ্যতের দিক যেতেও যেমন পারবো না আর অতীতের ব্যবস্থা নেব না। কিন্তু আমি যদি
প্রথমেই মনে করলাম যে অনেকগুলো দোষের তালিকা করলাম, করে করলাম, তা আমি তো শেষ করতে পারবো না। সেই জন্য শ্বেতপত্রটার উদ্দেশ্যবিধিও খুব স্পষ্ট হতে হবে যে প্রতিটা ক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি কী। কথার কথা আমি পদ্মা সেতুর বিষয় বলি, পদ্মা সেতুর শ্বেতপত্র হবে ওই সব প্রশ্নের উত্তর যেটা মোহন ভাই এর আগেও একটা মিটিংয়ে বলেছিলেন যে সেই যে আমরা যে স্টাডিটা করালাম ইকোনমিক রেট অফ রিটার্ন বা ইত্যাদি ইত্যাদি, যেটা জাপানিরা বা করে করলো, সেইটা যে একেবারে উল্টাই দিয়ে এই প্রকল্পটা যে বাস্তবায়ন করা হলো, তাতে তো ওই প্রশ্নগুলোর উত্তর আসতে হবে যে 2008 সালের এতে যেখানে বলা হলো যে আমার বাংলাদেশের পার্টিসিপেশন থাকবে 32% আর ওদের হবে 3 জনের 66%, এবং কিভাবে টাকা আসবে সে কথা কিন্তু প্রথম পদ্মা সেতু সেখানে লেখা আছে। এইটা জানা সত্ত্বেও কেন 2009 সালে এসে মনে উঠলো যে না আমি সব টাকা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নেব, আমি ওকেই ইয়ের সিটে দেব, এখানে কি উদ্দেশ্য ছিল? এই উদ্দেশ্যটা প্রথমে ফ্ল্যাগ ইন করতে হবে। আচ্ছা, করার পরে যখন আবার ওয়ার্ল্ড ব্যাংক বললো যে তোমার এটা যে অভিযোগটা যেটা তুললো, আমাকে তো সেটা ফেস করা দরকার উচিত ছিল, করে তারপরে আবার তার সাথে করার। কারণ আমি যদি এরকম মনে হয় গ্রামের কিছু লোকের একটা থাকে যে আমি একটা সুযোগ খুঁজতেছি কিভাবে ওখান থেকে বেরিয়ে আমি আমার নিজের মতন কাজ করতে পারি, তো সুতরাং সেই অভিমানী বালকের মতন আর কি, না ও আমারে দেবে না, ঠিক আছে আমি এখনই করি। এবং সেটা করতে যেয়ে কী হলো, এক দুর্নীতির ওখানে মনে হলো যে এটা ষড়যন্ত্রের দুর্নীতি, কিন্তু আমি যে পদ্ধতিতে গেলাম সেটা তো মানে খুব প্রকাশ্য হয়ে গেল। অর্থনৈতিক যে ক্ষতিটা সাধন হয়েছে সেইটার সাথে রাজনৈতিক যে নেওয়া হয়েছে, ওর যে বেনিফিট প্রচার করা হয়েছে, বলা হয়েছে, তাতে এইটার ভিতরে সমন্বয় সাধন হতে হবে। সেই জন্যই শ্বেতপত্র প্রয়োজন। শ্বেতপত্রের উদ্দেশ্য যেন এরকমভাবে আবার ব্যর্থ না হয় যে 1991 সালে রহমান সোবহান স্যার অর্থবোধের, তিনি আমাদের সকলকে দিয়ে কিন্তু একটা ভালো টাস্ক ফোর্স গঠন করেছিলেন যে আমরা ওই প্রেসক্রিপশন তৈরি করে দেবো, এবং করাও হয়েছিল, সুন্দরভাবে তৈরি করে, যাতে নিউ গভর্নমেন্ট এসে ওই প্রেসক্রিপশনে দেখে চালাতে পারেন। এবং ইউপিএল সেটা ছাপাইও ছিল, কিন্তু দুঃখের বিষয় নেক্সট যারা আসলেন তারা ওইটাকে আর কেউ দেখলেন না। তা ওই রকম আপনি সংস্কার কিছু একটা করবেন, দেখবেন, ভালো কথা মনে করে চিন্তা করলেন, কিন্তু সেইটা তো পরবর্তীকালে ওটা ধরা হবে কিনা সেই জন্য আমার মনে হয় এটা একটা খুব ভালো হবে যে সংস্কার আমি যা যা করতে চাচ্ছি সেগুলো আমি করে হিসেব করে তারপরে আমাকে বলা উচিত যে আপনারা একটা ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একটা গণপরিষদ গঠন করেন, গণপরিষদ পাবলিকের কাছে যান যে আমরা যদি ইলেক্টেড হয়ে আসি আমরা এই সংস্কারগুলো করব, এই ব্যাপারে আপনারা আমাদের সাপোর্ট দেবেন বা কি করবেন, করে দিলে পর গণপরিষদ এসে প্রথমে এটা পাশ করবে আমি যেসব সংস্কারগুলো করছি, করার পরে তারপরে আপনি জাতীয় ইলেকশন দিয়ে হ্যান্ড ওভার করবেন। নইলে কিন্তু ওই অবস্থা আবার সেই লাউ সেই কদুর মতো, যেটা 73 সালে যেটা হয়েছিল, 72 সালে যেটা হয়েছিল, যে এক সংসদের পাশ করা সদস্যরা আর এক দেশের সংবিধান তৈরি করে তারপরে শেষে এটা নিয়ে যে সমস্যাটা হলো, এই ভুলগুলো যাতে না হয়। মামুন রশিদ, আমার সমস্যা কি মিস্টার জিল্লুর রহমান, ওই যে ভলটেয়ারের কথা আছে না, আমি তোমার একটি কথার সাথে একমত নই, তবে তো সারা জীবন তোমার বাক স্বাধীনতার পক্ষে কথা বলে যাব। তো আমি মনে হচ্ছে এগেন ওই ভালো মানুষের কথা শুনছি আর কি, এই করতে হবে ওই করতে হবে। মূল কথা হচ্ছে রিফর্ম যে ইরিভার্সেবল হবে, করা যাবে, মানে হবে যে কোনো রিভার্স করা যাবে না, সেটার গ্যারান্টিটা কীভাবে পাবেন? রাজনৈতিক দল এক, সেনাপ্রধান আপনি শুরুতেই বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। কেন জানেন? সারা জীবন তো বিনিয়োগের, পেশাগত জীবনে বিনিয়োগের সাথে জড়িত ছিলাম। বিনিয়োগকারীরা কখনো সিদ্ধান্ত নেয় না ইন্টারিম অবস্থায়। বিনিয়োগকারীদের একমাত্র ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে পলিটিক্যাল রোডম্যাপ দিতে হবে। তারা শিখে ফেলেছে, কম্পিটিং কান্ট্রিগুলো থাকে তো আমার সাথে আর একটা কম্পিট করছে, কিভাবে ওই বিনিয়োগ কিটিটাকে অ্যাট্রাক্ট করতে পারে। সেই ক্ষেত্রে তার একটা পলিটিক্যাল রোডম্যাপ খুবই দরকার, ইকোনমিক রোডম্যাপের আগে, ইনভেস্টমেন্টের আগে, সেটাই ইনভেস্টমেন্ট হয়। তারপরে জিনিসটা কি হচ্ছে, এখন কি চলছে 15 বছর, উনি যথার্থ একটি কথা বলেছেন শুরুতে যে পরপর 3টা নির্বাচন না হওয়া, অনির্বাচিত সরকার, প্রচুর অন্যায় হওয়া, আর প্রচুর বিরাট একটা ডিপ্রাইভ লিস্ট। তো বেনিফিশিয়ারি লিস্টের চাইতে
এই 15 বছরের অপশাসনে, কুশাসনে, তারপরে মানে অটোক্রেসির কারণে, স্বৈরাচারের কারণে মানে একটা বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে তারা খুব ছোট একটা বেনিফিশিয়ারি গ্রুপ, আর ডিপ্রাইভ গ্রুপটা হচ্ছে বিরাট একটা ডিপ্রাইভ গ্রুপ। ফলে তাদের এখন এদেরকে নিয়ে আমরা কি করব? এই ডিপ্রাইভ গ্রুপটার ডিপ্রাইভেশনের উদাহরণ যদি দেই সারা রাত শেষ হয়ে যাবে, তারপরে শেষ করতে পারবো না। এরকম অমানবিক ডিপ্রাইভেশন হয়েছে কারো কারো প্রতি, মানে চিন্তা করা যায় না। তো এই রক্তের গ্রুপ এ পজিটিভ আর বি পজিটিভ নিয়ে, মানে আমাকে একজন সিনিয়র সচিব হয়েছেন চুক্তিতে, উনি আমাকে একজনের কথা আমি বলছিলাম, আমার এক সহপাঠীর কথা, বলে যে উনি কি ছিলেন, কি আছেন? আমি বললাম, আমার জুনিয়র ক্যাডেট কলেজের, সো উনি কি আছেন? আমি বললাম যে অতিরিক্ত সচিব। বলে এই সরকারের আমলে সে ডেপুটি সচিব হয়েছে, ডেপুটি সেক্রেটারি, এই সরকারের আমলে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, আওয়ামী লীগ সরকারের কথা বলছেন, এই সরকারের আমলে অতিরিক্ত সচিব হয়েছেন, এবং এই সরকার কেন বিখ্যাত? ডিএনএ টেস্টের জন্য। এ পজিটিভ আর বি পজিটিভ রক্তের গ্রুপ, সেইখানে সে এ পজিটিভ যদি তার রক্তের গ্রুপ না হয়, সে কিভাবে এই 15 বছর এই ডিএস জেএস এএস হলো? সুতরাং এই যদি এটাই চলছে কিন্তু আমাদের এখন। আমি ডিপ্রাইভড হয়েছি। আমি কিছুদিন আগে শুনেছি এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজনের কাছে যে তারা নাকি অভিযোগ পাচ্ছে, যার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল, যার বিরুদ্ধে সহকর্মীকে রেপ অ্যাটেম্পটের সুযোগ নেওয়ার অভিযোগ ছিল, তারাও নাকি ডিপ্রাইভড। তারাও ডিপ্রাইভড। ওখানে লিস্টে যে চিল্লামিল্লি করছে, জনপ্রশাসন সচিব মানে ওই মন্ত্রণালয়কে কাজ করতে দিচ্ছে না। আপনি দেখেন এই যে পরীক্ষা দিব না, ওই বেচারা শিক্ষা সচিব, সেই বেচারাকে আটক করেছে, এই প্রথম বাচ্চারা সচিবালয়ে ঢুকেছে, এবং আমাদের একজন শিক্ষক, মানে মনে প্রাণে চুলে মানে রক্তে শিক্ষক, সেই শিক্ষক আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে বলতে হয়েছে বিপ্লবের কারণে কিনা জানি না, যে অটো পাস। এই অটো পাসের যে পরিণাম কি হতে পারে, আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমি ওই যে তখন মহান মুক্তিযুদ্ধের পরে অটো প্রমোশন দেওয়া হয়েছিল, আমি না অটো ক্লাস 7 উঠে গেছি, তারপরে আবার 8 উঠে গেছি। আমার বাবা একদিন একটা এলান জারি করলেন যে আমাকে, এটা আমার লেখাপড়া লেখাপড়া না, এটা গ্যাপ রয়ে গেছে, তোমাকে পরবর্তীকালে এটার শাস্তি পেতে হবে। সুতরাং তুমি বাবা, তোমাকে বুদ্ধি দেই, তুমি একটা কম্পিটিটিভ এক্সাম, ক্যাডেট কলেজ এন্ট্রি এক্সাম, ওই পরীক্ষাটা দিয়ে দাও, আর তুমি 8 থেকে যা 7-এ ভর্তি হয়ে যাও। তো আমার তো সমস্ত ব্যক্তিত্ব শেষ। একটা ক্লাস 8-এর একটা কিশোরের যে একটা আভিজাত্য, অভিমান, একটা ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব গড়ে ওঠা শুরু হয়। আমি একটা কাঁদবো না কি করব, কিন্তু আজকে যখন when I look back, that gentleman was so erudite, so মানে ফরওয়ার্ড লুকিং। আজকে যখন আমার বেশিরভাগ সাকসেস, আর আমি যখন এখানে এসেছি, বেশিরভাগ সাকসেস এর কারণ দেখাতে হয় কিংবা উৎস দেখাতে হয় সেই ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থাকে, ডিসিপ্লিন বলেন, নৈতিকতা বলেন, বড়জনকে শিক্ষককে সিনিয়রদেরকে রেসপেক্ট করা বলেন, জুনিয়রদেরকে ভালোবাসা বলেন। আপনারা জানেন আমাদের নামে সুনামও আছে, ক্যাডেট কলেজের নামে বদনামও আছে। বদনামগুলো আমরা হেসে উড়িয়ে দেই, কারণ আমরা একে অপরকে খুব ভালোবাসি, সম্মান করি। সো এই জিনিসগুলো তো আমার শিক্ষা হতো না। আমি হয়তো 1 বছর এগিয়ে যেতাম, কিন্তু আমি হয়তো সত্যিকার অর্থে জীবনে এগোতে পারতাম না। একটা লোককে তো দেখলাম না, কোনো ডিসিশন মেকারদের, যে ভালো লোক আপনি যে বললেন উদ্দেশ্য মহৎ, তবে রাইট ট্র্যাকে নেই। তবে এই উদ্দেশ্য মহৎ লোকেরা তো একজনও সাহস করে বলতে পারলেন না, ওনারা তো নববধূর মতো অবস্থা, এমন বিউটি পার্লারে সাজিয়েছে, ক্লিপ একদম মাথার ভিতরে যে পোকার মতো ঢুকে পড়ছে, কিংবা ওই সাজানোর সময় বৌমাকে, গ্রামের বৌমাকে, কারণ ওরা তো শিক্ষিত বিউটি পার্লার না, তখন বৌমাকে এমন একটা পোকাও ঢুকে গেছে, ওই পোকা বৌমাকে আক্রমণ করতে করতে একদম চুল দিয়ে রক্ত বের করে ফেলেছে মাথার থেকে, তারপরও কিছু বলতে পারছে না, নববধূর মতো। আমরা তো আমাদের এই ভালো লোকগুলাকে, মিস্টার মজিদ যাদেরকে বললেন, ভালো লোকগুলাকে একজনকে বলতে শুনলাম না যে প্লিজ ডোন্ট গো দ্য অটো পাস রুট, ডোন্ট গো দা যে পরীক্ষা ছাড়া পাস করে ফেলবো। এইটার কারণে আমি কিন্তু সন্দেহান। আর যে কথাটা আপনি বললেন ব্যবসা বাণিজ্য, আমি একটা লেখা লিখেছি,
প্রথম এবং আলো সরকারে কিন্তু প্রাইভেট সেক্টরের কোনো এটা তো আছে, দেখছি না আমরা। আপনি যদি আমার লেখাটি দেখে থাকেন, এটা প্রথম আলো অত্যন্ত গুরুত্বের সাথে সেপেছে। আমি পড়েছি, আমি মেনশনও করেছি আমার। অত্যন্ত কৃতজ্ঞতা জানাই প্রথম আলো কর্তৃপক্ষকে, এবং আমি আপনার কথা লেখাটা মেনশনও করেছি। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, $460 বিলিয়ন একটা ইকোনমি। উনি যখন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন সম্ভবত, তখন একটা স্টাডি হয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী মানে আনুকূল্যে অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী বোধহয় সম্ভবত ছিলেন। তখন স্টাডিতে যে বাংলাদেশের ইকোনমির মানে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল পার্ট, তখন বলা হয়েছিল ফর্মাল পার্টের প্রায় 30 to 80%, অস্ট্রেলিয়ান একটা গ্রুপ স্টাডিটা করেছিল যে 30 to 80% হচ্ছে ইনফর্মাল ইকোনমি, যেটা আমরা 2007 এবং 2008 যখন ইনফর্মাল মানে ছোট ছোট জালকাঠিতে, সাতক্ষীরায় যখন আমরা এই যে মুদি দোকানের উপরে অ্যাটাক করছিলাম, বেশি দামে বিক্রি করছো কেন, ওই যে যৌথ বাহিনী তখন ফর্মাল ইকোনমি ক্র্যাক করছিল। তখন আমরা বুঝলাম হাউ ইন্টারলিঙ্কড ইজ অ্যান্ড ইন্টারঅ্যালাইন্ড ইজ আওয়ার ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইকোনমি। তো সেই ক্ষেত্রে আমাদের ইনফর্মাল ইকোনমি প্রিটি বিগ, ফর্মাল ইকোনমি $460 বিলিয়ন। $460 বিলিয়ন ফর্মাল ইকোনমির 70% অ্যাভাব হচ্ছে প্রাইভেট সেক্টর লেড। এবং তাইলে সেই ইকোনমির ভবিষ্যতের পথযাত্রাকে মসৃণ করার জন্য 4, 5, 6, 8, $10 বিলিয়ন, উনি তো অর্থ মন্ত্রণালয়ে ছিলেন, জাপানে ছিলেন, তাইলে জাইকা আমাদের বাইলেটারাল এইডে নাম্বার 1 কান্ট্রি জাপান। সো সেই ক্ষেত্রে ইজ এনাফ। দ্বিতীয় কথা, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট 52টা ইন্ডাস্ট্রি এখনও খুলছে না ভয়ে, বিভিন্ন কারণে উদ্যোক্তারা সাহস পাচ্ছেন না। এটাকে আমরা চেয়েছিলাম। আরেকটা কথা আমি বলেই শেষ করব, শুনেন, মার্কেটকে সিগন্যাল দিতে হবে। এটা করে, এটা নিয়ে গবেষণা করে স্পেন্সার কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতিতে। সুতরাং আমরা মার্কেটকে সিগন্যাল দিচ্ছি। আমি মন্দ ঋণ আদায় করতে চাই, আমি অর্থ ঋণ আদালতে কয়টা ব্যাংকে বলেছি, কিংবা কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশনকে বলেছি যে তোমরা কেস করো, কেস করার ব্যবস্থা নাও। স্বাভাবিকভাবেই আমরা অতীত অভিজ্ঞতা দেখেছি। আমাকে হাসান মাসুদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের প্রধান, উনি টাস্কফোর্সের কোঅর্ডিনেটিং বডিকে হেড করেছেন। সো সেই ক্ষেত্রে উনি আমাকে বলেছিলেন, মামুন, আমরা তো অনেকের বিরুদ্ধে কেস করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে যে উকিল সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী উকিল, আর আমাদের পক্ষের উকিল সবচেয়ে দুর্বল উকিল, আমাদের কথাটা বলছে না কোর্টে গিয়ে। তো সেই অবস্থায় যথারীতি ব্যবসায়ীগুলা, ডিফল্টাররা হাইকোর্টে যাবে, তাহলে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে কথা বলে আমরা একটা হাইকোর্টের স্পেশাল ব্রাঞ্চ মাননীয় প্রধান বিচারপতির আনুকূল্যে এবং নির্দেশনামায় একটা হাইকোর্ট বেঞ্চ গঠন করা উচিত। ওই যে বললাম আমি, গিভিং এ সিগন্যাল টু দ্য মার্কেট। স্পেন্সার যার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, কোনো সিগন্যাল এসেছে? কোনো সিগন্যাল আসে নাই। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, ঝুলে পড়েন ভানুর কৌতুকের মতো, এগুলো তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইয়েস, মিস্টার মজিদ হয়তো আমাকে বলবেন, হয়তো কিছুক্ষণ পরে আপনিও ফেড আপ হয়ে বলবেন যে আমি নৈরাজ্যবাদী কিনা, যে আমি ইট ইজ টু আর্লি টু ডিসাইড, টু প্রিমেচিউর টু কনক্লুড, অবশ্যই। বাট আরেকটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। জি, আমরা একটু শেষের দিকেও, সো ক্লোজিং রিমার্কস খুব ছোট্ট করে। আমরা আমাদের অর্থনীতিকে আমাদের মতন করে পাওয়ার জন্যে, আমাদের দেশ সমাজ সব কিছুকে আমাদের মতন পাওয়ার জন্যে আমাদের প্রত্যেকেরই কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা হচ্ছে যেসব বিষয়গুলো উনি বললেন, সেই সব পদে পদে বিষয়গুলোকে এমন ধরনেরভাবে এগোতে হবে যেন আমি যে কাজ নেব সেটা যেন শেষ করতে পারি। এবং শেষ করতে পারলেই অন্তত যদি 9 আনাও যদি পারি, 16 আনা ব্যয় করে 9 আনাও যদি পারি, তাহলেও সেটাও একটা অগ্রগতি হবে। আমাদের এই 15 বছর পর পর যে পরিবর্তনগুলো ঘটেছে, সেখান থেকে আমাদের একটা সালতামামি করতে হবে যে আমি আসলে এই 15 বছর পর পর যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা কতটা টেকসই হয়েছে। সুতরাং টেকসইয়ের জন্য অপেক্ষা করতে হবে, আবার টেকসইয়ের জন্য স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকের, এবং সেটা বুঝতে হবে, এবং সেই জন্যই পরিস্থিতির প্রতি সাপোর্ট রাখতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম
ওই যে যেন আমরা আবার মনস্টার না তৈরি করি, হ্যাঁ, আমরা আবার কাউকে যেন অতিমাত্রায় ফাঁপিয়ে আমাদের আসল দৃষ্টি থেকে যেন আমাদের দৃষ্টি না সরে যায়, সেই ব্যাপারে লক্ষ্যটা খুব স্থির করতে হবে। এবং সেখানে আবার বলছি স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস চিন্তায়, ভাবনায়, কাজে, কর্মে, সব কিছু ক্ষেত্রে। তাহলেই আমি মনে করি প্রত্যাশা পূরণ কিছুটা হবে, পুরোটা হয়তো হবে না। কিন্তু আমরা পিছিয়ে যেতে পারি না, আবার বলছি, কারণ পিছিয়ে যেতে থাকলে তাহলে সামনে এগুলো হবে না, আপনার যাবে না। আমি মনে করি আমাদের চিন্তা চেতনায়, আমাদের অস্তিত্বের মেদনায়, অতীতের অভিজ্ঞতার আলোকে আমাদের যার যার যে অবস্থানে আছি তার সেই ধরনের ভূমিকা পালনে থাকতে হবে, প্রত্যাশায়ও সেটা বাস্তবায়নেও। আমি কথাগুলো এইভাবে বলছি এই জন্যই যে উদাহরণ দিয়ে দিয়ে বলবার দরকার মানে সেই সময়ও আমাদের নাই, যেমন শেষ করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা সেইভাবে যেতে হবে। আমাদের সামনে এইটাই কঠিন সময় যে আমি কোন পথে আছি সেখানে যেন ধীর স্থিরভাবে থাকি। আমি ধীর স্থির শব্দটাকে বেশি জোর দিচ্ছি, কারণ অতিমাত্রা হলেই জিনিস ভিন্ন ধরনের। যেমন অতিমাত্রায় ধর্ম দেখালে ওটা ধর্মান্ধতা হয়ে যায়, অতি রাগে কিন্তু আপনি নিষ্ঠুর হয়ে যেতে পারেন, অতি ক্রোধে আপনি আরেক ধরনের পরিস্থিতি যেতে পারেন। আমাকে মধ্যপন্থায় থাকতে হবে। আমি এটাই আমার শেষ কথা, মধ্যপন্থায় থাকতে হবে। আমিও খুব সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম কথা হচ্ছে উদ্দেশ্যে একদম গ্লুড অন থাকতে হবে। আর ক্যানভাস অনেক বড় করে ফেলেছেন, সব ভালো লোক তো সব কিছু ভালো চাই, আকাশটা কেন পর্যাপ্ত নীল না, এটা সমাধান করা এত সোজা না, পরিবেশগতভাবে দেখতে হবে। আমি মনে করি দুইটা বিষয়ের উপর জোর দিতে হবে। একটা বিষয় নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, দ্বিতীয় বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা। সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো আসে, অবশ্যই তাদেরকে এই দুটি লক্ষ্যে তাদেরকে সম্পৃক্ত রাখতে হবে এখন থেকেই। বিভিন্নভাবে টাস্ক ফোর্সের তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, প্রধান রাজনৈতিক দলগুলো। এটা পরে না, এটা পরে হলে হবে না। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটার সাথে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে, যে নাকি নজরদারি করবে। যেমন আমাদের নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন, ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন, সকল দলের অংশগ্রহণে ইলেকশন, এটার মাধ্যমে, এবং ইলেকশন আমাদের সংসদ কীভাবে পারফর্ম করবে, কিভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে, সেইগুলা যদি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি তারা অনেক সময় উৎসাহ দেখিয়েছে, ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট উৎসাহ দেখিয়েছে, তাদেরকে নজরদারিতে লাগিয়ে দেন, তাহলে নির্বাচিত সরকার আসলেও কিন্তু পিছু হটতে পারবে না। দ্বিতীয় হচ্ছে সেম জিনিস দুর্নীতি দমন কমিশনের কাজে এশীয় উন্নয়ন ব্যাংক অনেক সহায়তা করতে চেয়েছে, অতীতেও আমরা জানি, এবং বিশ্বব্যাংক সহায়তা করতে চায়, কারণ দায়িত্বশীল উন্নয়ন হওয়া উচিত। উন্নয়নকে যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে, উন্নয়ন যাতে আমার যাতে ওয়ালেট স্ফীতকায় না হয়, গরিব মানুষও যাতে কিছু পায়, তারও যাতে ভাগ্য বদলের পথটা প্রশস্ত হয়, সুপরিসর হয়। সেই ক্ষেত্রে ওখানেও ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নজরদারি দায়িত্ব দিয়ে দেন। আর আপনারা যারা মনে করছেন যে এখন আরেকটা জিনিস, আমি কিছুটা হতচকিত যে সমস্ত কিছু আমাদেরকে ছাত্ররা এনেছে, ছাত্রদের কাছে রাখা, রাজনৈতিক দলগুলোকে এখনই আস্থায় নেওয়ার দরকার নাই, তখন আমরা আলোচনা করব সব কিছু শেষে। সেখানে আবার ওই যে হোয়াই নেশনস ফেল, সেখানে বলা হয়েছে যে একটা বাচ্চা যত সহজ ছিল তার জন্য আন্দোলনে চলে যাওয়া, আবেগতাড়িত হয়ে, তাই না? তাহরির স্কোয়ার আপনাদের মনে আছে নিঃসন্দেহে, কেন তাহরির স্কোয়ারটা সেকেন্ড ফেজও যেতে পারলো না, সেটা নিয়েও চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আর সংস্কার, এত বড় সংস্কার কে করবে, কখন করবে, কাকে দিয়ে করবে? সুতরাং এত বড় ক্যানভাসের প্রয়োজন নেই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, একান্তভাবে ব্যক্তিগত আমার ধারণা, সেটা সংবিধান আমাদের 1971 সালের অর্জন, এই সংবিধানকে পুনর্লিখনের কোনো প্রয়োজন নেই। একান্তভাবে নিজস্ব আমার উপলব্ধি, এটাকে যেই সমস্ত জায়গায় পেইন পয়েন্ট রয়েছে, যেগুলা প্রতিভাত হয়েছে, এগুলো আমাদের জাতিকে পিছিয়ে নিয়ে যাচ্ছিল, গেছে, সেইগুলাকে সংশোধন করে আমরা একটা সুন্দর মোটামুটি গ্রহণযোগ্য সংবিধান করে একটা রাজনৈতিক, যেটা সেনাপ্রধান বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব
আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে জাস্ট এক কথা, পুনর্লিখন তো মানে এই না যে ৭১-এর স্পিরিট বাদ দেয়া বা আগের সংবিধানে যা আছে তা সব বাদ দেয়া, ব্যাপারটা তো সেরকম কি না। আমি এই কথাটিকে আর একটু যদি ভেঙে বলি, কিন্তু আমার হাতে সময় নেই, 30 সেকেন্ড সময় নেই তো 30 সেকেন্ডে বলা উচিত না। আমরা যেই কারণে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমরা সেই ধরনের পরিস্থিতিতে যেতে চাই না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। একটা গুড়ি গুড়ি সরকার আমার এক অতিথি উচ্চারণ করছিলেন, বা সবাই ভালো মানুষ, আকাঙ্ক্ষা ভালো, কিন্তু সব আকাঙ্ক্ষা, সব ভালো কাজ একদিনে একটা নির্ধারিত সময়ের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে কিংবা দীর্ঘমেয়াদও হয়তো সবসময় সম্ভব হয় না। ইয়েস, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাময়িক প্রতীক হিসেবে এই সরকারকে বিবেচনা করতে পারে। জনগণের আকাঙ্ক্ষার ফল এই সরকার, একটা সমর্থনও আছে, কিন্তু সময় যত গড়াবে দেখতে হবে যে সরকারের প্রতি জনসমর্থন কমতে থাকবে। এটা মোটামুটিভাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি। এই সরকার তো নির্বাচিত নয়, কাজেই এটাও দৃশ্যমান। এখন ছোট ছোট বিভিন্ন জরিপেও আমরা দেখতে পাই। আন্তর্জাতিক মহল বাংলাদেশকে বেশ সমর্থন দিচ্ছে, প্রচুর টাকা পয়সা আসতে শুরু করেছে। কিন্তু কয়েকদিন আগেই মিস্টার মামুন রশিদের একটা লেখা আমি পড়লাম, আমি এর আগে উচ্চারণ করেছি এই অনুষ্ঠানে আরেকদিন, যে শুধুমাত্র বৈদেশিক সহায়তা দিয়ে বা সাহায্য দিয়ে, অনুদান দিয়ে বা ঋণ দিয়ে বাংলাদেশের ইকোনমির সাইজ এত বড়, এটা চলবে না। এখানকার যে অভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি বা প্রাইভেট সেক্টরের যে ভূমিকা, এগুলোকে যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো ফ্যাসিলিটেট না করা যাচ্ছে, এই সংকট কিন্তু মোকাবেলা করা যাবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হচ্ছে, যেটা সাধারণত হয় না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েনটা কিছুটা ইতিবাচক ধারায় যাবে বলে অনেকেই মনে করেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফলে এগুলো একটা হয়তো ভালো দিক, কিন্তু যদি ঘরের ভেতরটার দিকে আমরা মনোযোগ না দিই, যেটা ডক্টর মজিদ বলছেন যে আমাদের মনস্তত্ত্বের সংস্কার দরকার। সংস্কার এখন বহুল আলোচিত শব্দ, কিন্তু এটা একটা নেভার এন্ডিং প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজেই সংস্কার বলে আসলে সব কিছু ঠিকঠাক করে ফেলা যাবে সেটার মধ্যে না যাওয়াই ভালো। ভালো কাজ যেটুকু করা সম্ভব, মূল লক্ষ্যটা ঠিক করে, যেটা সেনাপ্রধানও বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, কারণ খুব বেশি দিন রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না, রাখা উচিত হবে না। এবং যে কারণেই ওই যে মিস্টার মামুন রশিদ বারবার বলছিলেন যে পলিটিক্যাল রোড ম্যাপ না থাকলে বিনিয়োগ হবে না, এবং বাংলাদেশের জন্য বিনিয়োগটাও আসলে খুবই জরুরি। এবং এই যে সব কিছু ছাত্ররা করেছে, এটা বলার মধ্য দিয়ে আসলে গোটা দেশের বাকি সবাইকে আলাদা করে ফেলা হচ্ছে বা অসম্মান করা হচ্ছে, বা তাদের যে অবদান সেটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এটাও খুব একটা সুবিবেচনা প্রসূত কথা হচ্ছে বলে অনেকেই মনে করেন না, এবং ছাত্রও এটা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করবেন। এবং ছাত্র মানে কি, সব ছাত্র কি এক জায়গায় আছেন? সব ছাত্র কি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মধ্যে আছেন, বা যারা সরকারে গেছেন তাদের সঙ্গে সবাই আছে? এর কোনো দৃশ্যমান প্রমাণ কিন্তু কারো হাতে নেই। এবং এতে এইসব কথা শুনলে হয়তো কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু সত্য সবসময় সত্য হিসেবেই থাকবে, এবং সত্যটা সবসময় বলতে হবে, তাতে কেউ অসন্তুষ্ট হলেও কিছু যায় আসে না। আর সরকার নামানো আর সরকার চালানো কাজটা কিন্তু একরকম নয়। আবেগ দিয়ে আপনি আন্দোলন করতে পারবেন, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। যে কারণেই ওই যে শপথ নেবার সময় বলা হয় যে রাগ অনুরাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেন বা সরকারে যারা আছেন, আপনি কিছু করবেন না। কাজেই রাগ অনুরাগ দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।